This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH প্লাস্টিক মানি কাকে বলে জানেন তো? সেই ক্রেডিট কার্ডটার আর কি, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মানে যেগুলো সোয়াইপ করে আমরা টাকা পয়সা হিসেবে যেগুলোকে ব্যবহার করতে পারি, কেনাকাটা করতে পারি। তো একটা জনপ্রিয় প্লাস্টিক মানি সংস্থার বিজ্ঞাপন ছিল, কিছু জিনিস রয়েছে যা টাকা দিয়ে কেনা যায় না, বাকি সব কিছুর জন্য আমাদের কার্ড রয়েছে। কি অসাধারণ বিজ্ঞাপন ভাবুন তো। সেই অভিভক্তিটা ধার করেই আমরা বলতে পারি যে সুনামির মতো কিছু জিনিস রয়েছে যা থামানোর দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করতে পারেন না, বাকি সব কিছুতেই তিনি কৃতিত্ব দাবি করতে পারেন। ওই রুশ ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল হামাস সংঘর্ষ, ইসরায়েল ইরান যুদ্ধ, থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধ, ভারত পাকিস্তান সংঘাত, মানে যেখানে যা হয়েছে, ওই বললাম না, যেটা হয়েছে, যেটা হবে, যেটা হয়নি, প্রায় সব কিছুরই থামানোর তিনি কৃতিত্ব দাবি করে ফেলতে পারেন। এবার সেটা করতে গিয়ে কী হয়েছে, বারবার তিনি দাবি করে বসেছেন যে ভারত আর পাকিস্তানের মধ্যে যে সংঘাত, সেটাকে তিনি থামিয়েছেন, নইলে নাকি পরমাণু যুদ্ধ হয়ে যেত। ভাবুন একবার, প্রথম থেকে ভারত বারবার বলে আসছে যে তারা কারুর কথায় এই অপারেশন সিঁদুরকে স্থগিত করেনি। ভারতের সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালও বলেছেন যে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানের কথায় ভারত অপারেশন সিঁদুর থামাননি, বা কেউ ভারতকে অপারেশন সিঁদুর থামাতে চাপ দেয়নি। বিদেশমন্ত্রী জয়শঙ্করও তো আজকে রাজ্যসভায় জোরের সঙ্গে একই দাবি পেশ করেছেন। এবার এর মানে কি? মানে কোনো রাষ্ট্রপ্রধান, মানে তার মধ্যে তো ট্রাম্পও পড়ে যান, এতবার বলছেন, কিন্তু ভারত মানছে না। কিন্তু মুশকিল হচ্ছে এই মোদি আর জয়শঙ্করের এই বক্তব্যেরও মাঝখানে ডোনাল্ড ট্রাম্প ঢুকে পড়েছেন। ওই একটা ছোট্ট স্পেস, তার মধ্যেই তিনি 30তম বার তার দাবি পেশ করে দিয়েছেন। একই কথা, ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়েছেন। এবার এই ভাষাটা, মানে এই শেষবারের ভাষাটা অন্যবারের থেকে একটু আলাদা, কিন্তু আসল বোদ্ধা কথাটা বাতাসা, মানে ওই যেটা আগে বলেছেন সেটাও এবারও বললেন, যথা পূর্বং তথা পরং। अगर वो झूठ बोल रहे हैं तो अपने भाषण में यहाँ प्रधानमंत्री कह दें कि वो झूठ बोल रहे हैं। यहाँ पे अगर दम है तो यहाँ पे प्रधानमंत्री बोल दे कि ट्रम्प झूठ बोल रहे हैं। If he has the courage, if he has the courage, if he has the courage of Indira Gandhi, yes, let him say here, yes, let him say here, yes, that Donald Trump, you're a liar. दुनिया के किसी भी नेता ने भारत के ऑपरेशन रोकने के लिए नहीं कहा। तो अमेरिका के उपराष्ट्रपति जी ने मुझे फोन पे बताया, जिनको समझ नहीं आता है उनको तो नहीं आएगा। उन्होंने क्लियरली नहीं कहा कि ट्रम्प झूठ बोल रहे हैं। शायद 29 बार ट्रम्प ने बोला है, उसका जवाब नहीं दिया। India's been, they're my friends and he's my friend, and you know they ended the war with Pakistan at my request, and that was great. And Pakistan did also. You know, we did a lot of great settlements, including the recent one, as you know, with Cambodia, So that was a great one. I think that's been pretty well finalized now, right? I don't know. I'm asking you. Did I do a good job on that one? I did a good job in about 5 different wars. You think I'll get credit for it? No. सर, मैं उनको कहना चाहता हूं वो कान खोल के सुन लें कि 22 अप्रैल से 16 जून तक एक भी फोन कॉल प्रेसिडेंट ट्रम्प और प्राइम मिनिस्टर मोदी के बीच में नहीं, क्योंकि सच्चाई है ना। अगर पीएम ने बोल दिया तो फिर वो खुल के बोलेगा और वो पूरी सच्चाई रख देगा।
तो इसलिए नहीं बोल पा रहे। नहीं, अभी क्या होगा, अभी वो कह रहा है, वो कह क्यों रहा है? क्योंकि वो अपनी ट्रेड डील चाहता है, तो वहां पे दबाएगा इनको। आप देखना कैसी ट्रेड डील बनती है। দেখুন, ওই বলছিলাম না আপনাদের যে একটু সুরে বদল রয়েছে, একই কথা কিন্তু একটু সুরে বদল রয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রথমে বলছিলেন তিনি ভারত আর পাকিস্তানকে ধমক দিয়ে যুদ্ধ থামাতে বাধ্য করেছেন, আর এখন বলছেন অনুরোধ করেছেন। আর রাহুল গান্ধী বললেন ট্রাম্পের কথাই সত্যি। তাই মোদি বলতে পারেননি ট্রাম্প মিথ্যাবাদী, না হলে ট্রাম্প নাকি হাটে হাড়ি ভেঙে দিতেন। এবার সেই রাহুলই আবার বলছেন ট্রাম্প এসব বাণিজ্য চুক্তির জন্য করছেন, ভারতকে চাপ দেওয়া হচ্ছে, বাণিজ্য চুক্তির জন্য চাপ দেওয়ার জন্যই এই সমস্ত দাবি। এবার খেয়াল করে দেখুন দুটো বক্তব্যর মধ্যে কতটা ফারাক। একবার বলছেন যে ট্রাম্পের বক্তব্য ধুমরো সত্য, আবার পরক্ষণেই বলছেন ট্রাম্প যা করছেন ওই বাণিজ্য চুক্তি করার জন্য ভারতকে বাধ্য করছেন। এটা আসলে চাপের খেলা। বললেন তিনি যে দেখুন এইবার কীরকম হয়ে যায় চুক্তিটা। আজকে ঠিক হয়েছে যে 1 আগস্ট থেকে ভারতের ওপর 25% শুল্ক চাপাবে আমেরিকা, তার সঙ্গে ওই রাশিয়ার থেকে তেল কেনার জন্য অতিরিক্ত জরিমানাও নাকি করা হবে। এবার সেটা কোথায় কীভাবে আদায় করা হবে, তাতে ভারতের কি ক্ষতি হবে সেগুলো তো পরে দেখা যাবে। রাহুল গান্ধী এর কী ব্যাখ্যা দেন সেটাও একটু পরে দেখা যাবে। এবার দেখুন একটা বিষয় তো খুব পরিষ্কার যে ভারত আমেরিকার বারণ সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে তেল নিয়েছে। সুতরাং রাশিয়ার কাছ থেকে তেল নেওয়ার জন্য এখন যদি শাস্তির ভয় দেখে আমেরিকা, ভারত তাতে বিন্দুমাত্র কর্ণপাত করবে না, এটা নিশ্চিত। এবার উল্টো দিকটা ভাবুন, মোদি যদি ট্রাম্পের কথায় সত্যিই যুদ্ধ থামাতেন তাহলে তো তার কথা শুনে চলেছেন ভালো ছেলে, ভালো ছেলেদের জন্য তো কোনো রকম শাস্তি থাকে না। তাহলে না ওই রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য জরিমানা করতেন, আর না ট্রাম্প শুল্ক চাপাতেন, এই দুটোর একটাও করতেন না। দেশে তো করেছেন। মানে বুঝতে পারছেন, ইন্দিরা গান্ধী বেঁচে থাকলে এই যুক্তি দেওয়ার জন্য নাতির ওপর খুব একটা খুশি হতেন বলে তো মনে হয় না। কিন্তু রাহুল তিনি কিন্তু মোদিকে ছোট করতেই ইন্দিরা জমানাকেই বারবার টেনে এনেছেন। তার কারণও আছে, কারণ কয়েকদিন আগেই এই টানা প্রধানমন্ত্রী থাকার রেকর্ডে ইন্দিরা গান্ধীকে টপকে গেছেন নরেন্দ্র মোদী, সেটা বিজেপি ফলাও করে প্রচারও করেছে। এবার রাহুল তাই মোদির তুলনায় ইন্দিরাকেই টেনে আনছেন। টাটকা তো। মুশকিল কি জানেন, মনমোহন জমানা, রাজীব জমানা, এর ফলে যে মাঝখান থেকে জাস্ট উধাও হয়ে গেল, এটা কিন্তু বোধহয় রাহুলের খেয়াল নেই। মানে এটা খেয়াল না থাকার মানে আবার কেউ বলতে পারেন যে রাহুল গান্ধীর ভাবনা চিন্তাকেও এখন বিজেপি নিয়ন্ত্রণ করছে নাকি। দেখুন মোদি ইন্দিরাকে ছাপিয়ে গেছেন, এবারে বিজেপি তারা কিন্তু ইন্দিরারও আগে মানে আরও পিছিয়ে যাচ্ছে, কারণ তাদের নিশানায় এখন প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। একদম গোড়ার থেকে তারা ওই কংগ্রেসি যাবতীয় জমানাকে জাস্ট মুছে ফেলতে চায় বা ব্যর্থতার সমুদ্রে ডুবিয়ে দিতে চায়। আর তাই সিন্ধু জলবন্টন চুক্তিকে এখন নিশানা করেছে বিজেপি। এই যে সিন্ধু জলবন্টন চুক্তিটা অপারেশন সিঁদুরেরই অংশ, এটা যে বলা হচ্ছে, যেটা কেন্দ্রীয় সরকারের ভাষায় কাইনেটিক নন কাইনেটিক অ্যাকশান, এটা যে ওই গোটা বিষয়টার সাথে জুড়ে দেওয়া হলো, তার কারণ কি? একটা ভুল জিনিসকে কোথাও গিয়ে স্থগিত করা হলো, বুঝিয়ে দেওয়া হলো যে সিন্ধু জলবন্টন চুক্তিটা আসলে ভারতের জন্য ঠিক ছিল না, ওটাকে স্থগিত করাটাই আসলে একটা কার্যকরী পদক্ষেপ। এবার কতটা কার্যকরী সেটা প্রমাণ করতে বিজেপির সেনাপতিরা অন্য কৌশল নিয়েছেন। এই সিন্ধু জলবন্টন চুক্তিটা কতটা একপেশে ছিল, কতটা ভারতের স্বার্থ বিরোধী ছিল, সেটা প্রচার করা শুরু করে দিয়েছেন। সিন্ধু জলবন্টন চুক্তিটা এত চক্ষুশূল হলো কেন? কারণ এই চুক্তিটা প্রয়াত প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু করেছিলেন। তার আর পাকিস্তানের ওই ডিকটেটর শাসক আইয়ুব খানের মধ্যে সই হয়েছিল এই চুক্তিটা। এবার এই চুক্তিকে আক্রমণ করার মানে কি? মানে নেহরুকে সরাসরি আক্রমণ। মানে রাহুল গান্ধী ইন্দিরা গান্ধীকে টেনে আনছেন, আর বিজেপি তাকে পাত্তাই না দিয়ে নেহরুকে ধরে টেনে নামাচ্ছে। I cannot think of any agreement in the world
where a country has allowed its major rivers to flow to the next country without having rights on that river. उनको फिक्र थी पाकिस्तानी पंजाब, उनको फिक्र जम्मू एंड कश्मीर के किसानों पे नहीं थी, उनको फिक्र राजस्थान के किसानों की नहीं थी. We were told for 60 years that nothing can be done. Pandit Nehru's mistakes cannot be corrected. The Narendra Modi government shows it can be corrected. Like Article 370 was corrected. The Indus Waters Treaty is being corrected. We had warned that blood and water cannot flow together. Today, we are demonstrating that what we say we will do, blood and water will not flow together. একটা জিনিস খুব জানতে আগ্রহ হয়, জানেন তো, বিজেপি কি মা দুর্গা ন্যারেটিভটা সেটা বজায় রাখছে? ৭১ যুদ্ধের পর ইন্দিরা গান্ধীকে বাজপেয়ী মা দুর্গা বলে সম্বোধন করেছিলেন বলে শোনা যায়। আজও রাজ্যসভায় উজ্জ্বল নিকম তার উল্লেখ করেছেন, কিন্তু জীবদ্দশাতেই বাজপেয়ী এক ইন্টারভিউয়ে বলে গেছেন যে তিনি ঠিক ওইটা বলতে চাননি, মানে যা তার নামে প্রচার করা হয় তিনি ঠিক তা বলেননি। কিন্তু সেটা যাই হোক, একটা যে ওরকম তুলনায় এসছিল, ওইরকম একটা যে বক্তব্য ঘুরে বেড়াচ্ছে, সংসদীয় ইতিহাসেই ঘুরে বেড়াচ্ছে, সেটাকে তো অস্বীকার করার উপায় নেই। তবে কংগ্রেসের অতীত আর ঐতিহ্যকে বিজেপি যেভাবে একের পর এক আক্রমণ করছে, তাতে ওই দুর্গা ন্যারেটিভটা আবার ভেসে উঠবে কিনা নাকি ভেসে যাবে, সেটা নিয়েও একটা আগ্রহ তৈরি হচ্ছে। বলা যায় না, হয়তো অন্য কোনো ন্যারেটিভ তৈরি হলো। এর জন্য এটা অপেক্ষা করতে হবে, যেভাবে প্রতি মুহূর্তে কে কাকে টেনে আনছেন এবং নিজের মতো করে আপনাদের সামনে পেশ করছেন, তাতে নতুন নতুন জিনিস দেখতে পাবেন, বুঝতে পারছি। দেখুন, কিন্তু রাজ্যসভায় অপারেশন সিঁদুর নিয়ে ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রী আরও তো একটা বিষয় যোগ করেছেন। হয়তো তারপরেও আরও কিছু জিনিস যোগ হবে, যেগুলো তাদের আর কি পক্ষে হিসাবে। তারা বারবার এই জিনিসটা বলার চেষ্টা করেছেন যে এই কংগ্রেস ভারতের স্বার্থ বিরুদ্ধ কাজ করছে। আজকেও যেটা জয়শঙ্কর বললেন সেটাও খেয়াল করে দেখুন, তার মধ্যেও যে কোনো দেশ দেখেছেন তার নদীকে নিজেরা ব্যবহার না করে অন্য দেশে বয়ে যেতে দেয়? এটা কখনো হয়? মানে জওহরলাল নেহরু যেটা করেছিলেন সেটা রাষ্ট্রবিরোধী। রাহুল গান্ধী যেগুলো বক্তব্যগুলো বলছেন সেগুলো সব পাকিস্তানের বক্তব্য, গতকালই বলেছিলেন প্রধানমন্ত্রী, মানে তিনিও রাষ্ট্রবিরোধী কথাবার্তা বলছেন। এবার তারপরে যে জিনিসটা যোগ করবেন, নিশ্চিত আমরা যোগ করবেন, সেটা তাদের হাতে আজকে এসছে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের রিপোর্টে এই পহেলগাঁও হামলার জন্য টিআরএফ জঙ্গি গোষ্ঠীকে দায়ী করা হয়েছে। এবার টিআরএফ যে দায়ী সেটা তো আমরা আগের থেকেই জানতাম, কিন্তু মুশকিল হচ্ছে কি, ওই হামলার পরেই যে নিন্দা প্রস্তাবটা এই রাষ্ট্রপুঞ্জের এই নিরাপত্তা গোষ্ঠী তারা গ্রহণ করেছিল, সেটার মধ্যে তো টিআরএফের নাম ছিল না। এমনকি টিআরএফ যেহেতু নাম ছিল না, ফলে এটারও উল্লেখ হওয়ার কোনো জায়গা ছিল না যে টিআরএফ লস্করে তৈবারই নামান্তর। কিন্তু এইবারের রিপোর্টে এই সব কটার উল্লেখ রয়েছে। হ্যাঁ, রিপোর্টে পাকিস্তানের নাম নেই, কিন্তু তাতে কী এসে যায়? পাকিস্তানের নাম আর রাখার দরকার আছে নাকি? লস্করে তৈবা যে পাকিস্তান কেন্দ্রিক একটা জঙ্গি সংগঠন, ওই পাকিস্তানের মুদ্রিকেতে যে তাদের সদর দফতর ছিল, কারণ অপারেশন সিঁদুরের সময় মিসাইল হানায় তো ভারত সেটাকে মাটিতে মিশিয়ে দিয়েছে। কিন্তু ওখানে যে ছিল এটা তো গোটা বিশ্ব জানে। এগুলো রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের দস্তাবেজেও লেখা রয়েছে। খেয়াল করে দেখুন, গতকাল সংসদে রাহুল গান্ধী কী বলেছিলেন, ভারত বিশ্বের কোনো দেশকে দিয়ে পহেলগাঁও হামলার জন্য পাকিস্তানকে দায়ী করাতে পারেনি। এটা ভারতের বিদেশ নীতির ব্যর্থতা। আজ কি হলো? আজ নিরাপত্তা পরিষদই পহেলগাঁও হামলার জন্য কার্যত পাকিস্তানকেই দায়ী করে রিপোর্ট পেশ করে দিল। এবার এই নিরাপত্তা পরিষদে কতগুলো দেশ আছে বলুন তো? কে রিপোর্ট পেয়ে কে এই নিন্দা প্রস্তাব করেছে, কে সমর্থন করেছে, সেটা তো পরের কথা। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ যখন এই রিপোর্টটা, তারা এই নিন্দা প্রস্তাবটা সরকারিভাবে সামনে নিয়ে আসে,
তাহলে তো নিরাপত্তা পরিষদের প্রত্যেকটা দেশেরই বক্তব্য বলে এটাকে ধরতে হবে। অর্থাৎ বিদেশ নীতির ব্যর্থতার জন্য যে দায়ী করার রাস্তায় গেছিলেন রাহুল গান্ধী, সেই রাস্তাটাও কিন্তু একদম ডেড এন্ডে পৌঁছে গেল। বোঝা গেল আবার একটা কানাগলিতে তিনি ঘটনাচক্রে প্রবেশ করেছে। उसने उसको गोली मार दी यहाँ पे, उसने बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা এখনো চলছে। এর মাঝেই নিউ ইয়র্ক থেকে এলো সুখবর। সূত্রের খবর, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে মুখ পুড়েছে পাকিস্তানের। পেহেলগাঁওয়ে হামলার পিছনে পাক মদতপুষ্ট গোষ্ঠী। টিআরএফ ঘটনাস্থলের ছবি দিয়ে হামলার দায় স্বীকার করে। পরের দিন আবার হামলার দায় স্বীকার করে টিআরএফ। 26শে এপ্রিল যদিও টিআরএফ হামলার দায় অস্বীকার করে। এক সদস্য দেশের মতে লস্করে তৈবা ছাড়া এই সন্ত্রাস সম্ভব নয়। আরেক সদস্য দেশ বলে হামলাকারী টিআরএফ, লস্করেরই নামান্তর। এক সদস্য দেশ যদিও দাবি করে লস্করে তৈবাকে নিষ্ক্রিয় করা হয়েছে। রাষ্ট্রপুঞ্জের 1267 স্যাংশন কমিটির মনিটরিং টিমের রিপোর্টে প্রকাশ। রিপোর্টে পাকিস্তানের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, এক সদস্য দেশ হিসেবে বলা হয়েছে। তবে লস্করে তৈবা যেহেতু পাকিস্তান কেন্দ্রিক জঙ্গি গোষ্ঠী, তাই রাষ্ট্রপুঞ্জ জঙ্গি রাষ্ট্র হিসেবে পাকিস্তানের উর্দিতে আরেকটা মেডেল ঝুলিয়ে দিল, সেটা বলাই যায়। পররাষ্ট্র বিশেষজ্ঞরা একে বড় জয় বলছেন, কারণ নিরাপত্তা পরিষদে 1267 স্যাংশন কমিটির গুরুত্ব অপরিসীম। স্যাংশন কমিটির রিপোর্ট ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত হয়, তার মানে নিরাপত্তা পরিষদে পাক বিরোধী ঐক্যমত্য হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, পেহেলগাঁওয়ে জঙ্গি হানার পরেই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব প্রকাশ হয়েছিল। তাতে পাকিস্তানের চাপে টিআরএফের নাম রাখা হয়নি। তারপর রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারত লাগাতার পাকিস্তানের বিরুদ্ধে তথ্য প্রমাণ পেশ করে গিয়েছে। ভারতের সর্বদলীয় সংসদীয় দল দেশে দেশে তথ্য প্রমাণ নিয়ে দরবার করেছে। রাষ্ট্রপুঞ্জের পোর খাওয়া খেলোয়াড় শশী থারুর স্বয়ং নিউ ইয়র্কে গিয়ে তাঁর পুরনো যোগাযোগ কাজে লাগিয়েছেন এবং গণতন্ত্রকে পূর্ণ শক্তিতে ব্যবহার করে ভারত আন্তর্জাতিক কূটনীতিতে পাকিস্তানকে কোণঠাসা করতে পেরেছে। শুধু আন্তর্জাতিক রাজনীতি নয়, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের রিপোর্ট ঘরোয়া রাজনীতিতেও বিজেপিকে সুবিধা দেবে। প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের একটি সাক্ষাৎকারকে হাতিয়ার করেছে বিজেপি। তাতে নাকি চিদম্বরম প্রশ্ন তুলেছেন, পেহেলগাঁওয়ে আততায়ীরা পাকিস্তান থেকে এসেছিল, তার প্রমাণ কি? এ নিয়ে সংসদে সরব হয়েছে বিজেপি। चिदम्बरम जी ने सवाल उठाया कि क्या प्रूफ है कि ये आतंकवादी पाकिस्तान से आए। हमारे पास प्रूफ है, तीनों पाकिस्तानी थे। ये कहते हैं कि पाकिस्तानी नहीं थे, इसका मतलब पूरी दुनिया के सामने इस देश का एक पूर्व गृह मंत्री पाकिस्तान को क्लीन चिट दे रहा है। ये कांग्रेस का पुराना रवैया रहा। देश हैरान है, कांग्रेस ने पाकिस्तान को क्लीन चिट दे दी है। उनकी ये हिम्मत, और इनकी आदत जाती नहीं है, ये हिम्मत कि पहलगाम के आतंकी पाकिस्तानी थे, इसका सबूत दो। और यही मांग पाकिस्तान कर रहा है, जो कांग्रेस कर रही है। নিরাপত্তা বিশেষজ্ঞদের অনুমান, পেহেলগাঁও গণহত্যায় পাকযোগের পাক্কা প্রমাণ রয়েছে ভারতের হাতে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক রিপোর্ট সেটাই প্রমাণ করে। তার মানে কি, আপাতত স্থগিত অপারেশন সিঁদুরকে ফের সক্রিয় হতে দেখবেন ভারতবাসী? এবার দেখুন, যে টিআরএফের নামটা এসছে, সেই টিআরএফকে আমেরিকা কয়েকদিন আগে জঙ্গি গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে। স্থায়ী অস্থায়ী মিলিয়ে রাষ্ট্রপুঞ্জে এখন সদস্য সংখ্যা ওই 15। এবার তার মধ্যে পাকিস্তান রয়েছে। এবার পাকিস্তান নিঃসন্দেহে সেই দেশ যারা বলছে লস্করে তৈবা নিষ্ক্রিয় হয়ে গেছে এবং তাদের সাথে লস্করের কোনো সম্পর্ক নেই। ভারত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে কিন্তু এই মুহূর্তে নেই। সুতরাং ভারতের পক্ষে তো নতুন করে এই নিয়ে নিন্দা প্রস্তাব তোলার কোনো জায়গা ছিল না। তাহলে এই যে এতগুলো কথা হলো, লস্করে তৈবা, টিআরএফ এক, এই যে নিন্দা প্রস্তাবের মধ্যে ঢুকে পড়লো, এটা কে বলল? আমেরিকা বলেনি, কারণ ট্রাম্প আসিম মুনিরের সঙ্গে লাঞ্চ খেয়েছেন। রাশিয়া চিরকালীন বন্ধু, তার মানে পুতিন নিঃসন্দেহে ভারতের পক্ষেই বলবেন, হয়তো বলেইছেন। এবার বাকি রইল আরও 2, মানে ধরে নিচ্ছি সবই এগুলো কিন্তু মানে কখনো রাষ্ট্রপুঞ্জের এই নিরাপত্তা পরিষদে কোন দেশ কি করেছে এটা বাইরে আনা হয় না।
সেক্ষেত্রে কে প্রস্তাবটা করেছেন, কে সমর্থন করেছেন, সেটা চট জলদি জানার তো কোনো রাস্তা নেই। আমরা জাস্ট বোঝার চেষ্টা করছি। পাকিস্তান, আমেরিকা এরা করেনি, এটা বাদের খাতায়। পুতিন তিনি করে থাকতেই পারেন, কারণ বাকি যে দেশগুলো ভারতের বন্ধু রাষ্ট্র, তার মধ্যে পুতিন সব থেকে শক্তিশালী বন্ধু। এরকম একটা প্রস্তাব যখন পাশ হয় তখন শক্তিশালী কেউ মানে সেটাকে প্রস্তাব করলে তবেই পাশ হওয়ার সম্ভাবনা। সুতরাং ধরে নিচ্ছি পুতিন এই প্রস্তাবটা দিয়েছেন। সমর্থন কে করলে? ফ্রান্সের রাফাল স্বার্থ রয়েছে। এই অপারেশন সিঁদুরে রাফাল নিয়ে সবার তো প্রচুর আগ্রহ, এবং এই অপারেশন সিঁদুরের সাফল্য কিন্তু রাফালের বাজার ভালো করে দিচ্ছে, যে যাই বলুক। আর ব্রিটেন, তাদের সঙ্গে তো সদ্য মুক্ত বাণিজ্য চুক্তি করেছে ভারত। এবার এই দুটো দেশ এই মুহূর্তে শক্তিশালী দেশ যারা প্রস্তাবনা করতে পারে। মানে এই দুটো দেশের মধ্যে কোনো একটা দেশ হয়তো ওই প্রস্তাবনাকে সমর্থন করেছে। ওই বললাম যে এটা তো নিশ্চিত করে এখনই কিছু বলা যাবে না, হয়তো ভবিষ্যতে ভেতরের খবর যখন বাইরে আসবে কোনো না কোনোভাবে তখন জানা যাবে। কিন্তু অনেকগুলো এরকম জিনিস থাকে জানেন তো, যেগুলো গেস করে লোকজন কিছু না কিছু সিদ্ধান্তে পৌঁছয়। এবার মুশকিল হচ্ছে এই ক্ষেত্রে যেরকম আপনি নিশ্চিত হতে পারছেন না যে এই ভাবনা চিন্তাটা সঠিক না। এবার দেখুন, কিছু কিছু বিষয় আছে যেগুলো সবসময় নির্দিষ্ট করে জানা যায় না, ধরে নেওয়া হয়। হ্যাঁ, ধরে নিয়ে কেউ একটা কিছু ভাবনা চিন্তা করেন, তার একটা কিছু ফল বেরোয়। এবার যেটা ধরে নেওয়া হয় তার একটা পার্ট নিশ্চিত থাকে। যেমন এক্ষেত্রে নিন্দা প্রস্তাবটা, এটা তো নিশ্চিত, এটা আমরা জানি। কে প্রস্তাব করেছে, কে প্রস্তাবক, কে সমর্থক, সেটা আমরা গেস ওয়ার্ক করছি। ঠিক সেই রকম একইভাবে এই মুহূর্তে আমাদের দেশে যে একটা পরিযায়ী বিতর্ক চলছে, বিভিন্ন জায়গায় ওই বাংলাদেশি সন্দেহে পরিযায়ীদের হেনস্থা করা হচ্ছে বলে যে অভিযোগ উঠছে, এটা বাস্তব। এই বিতর্কটা আছে, বিতর্কটা বাস্তব। কিন্তু সেই বিতর্ককে ধরে তার যে ডালপালা, সেরকম ডালপালা ধরে এগোতে গিয়ে মাঝে মধ্যে নতুন বিতর্ক তৈরি হয়ে যাচ্ছে বা একটা সংশয়ের জায়গা তৈরি হচ্ছে। যেমন দিল্লির পরিযায়ী বিতর্ক। 27শে জুলাই পরিযায়ী পরিবারের ওপর নির্যাতনের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1.5 বছরের শিশুকেও ছাড় দেওয়া হয়নি বলে অভিযোগ। বিরাট অভিযোগ, কিন্তু একজন মহিলাকে নিগ্রহ করা হচ্ছে, একজন 1.5 বছরের শিশুকে নিগ্রহ করা হচ্ছে, এর থেকে বড় অভিযোগ আর কিছু হতে পারে? এবার তার থেকেও বড় ব্যাপার হচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা সর্বসমক্ষে পেশ করছেন, নিন্দা করছেন। এটা বড় ব্যাপার। তাই জন্য তার পরের দিনই দিল্লি পুলিশ আবার সাংবাদিক বৈঠক করে জানায় ওই মহিলা মালদহে তার এক আত্মীয়ের প্ররোচনায় এই মিথ্যে কথা বলেছেন। আসলে এরকম কিছু ঘটেইনি। তারা তদন্ত করে দেখেছেন, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এই টুইটটা করেছিলেন, সেই জন্য তারা সঙ্গে সঙ্গে তদন্ত করে দেখেছেন এবং করে দেখেছেন গোটা বিষয়টার মধ্যে কোনো বাস্তবতা নেই। মানে তারা দিল্লি পুলিশ যে বক্তব্যটা রেখেছেন তার মানে দাঁড়াচ্ছে ওই মহিলা যা যা অভিযোগ করেছিলেন সেগুলো সবই উদ্দেশ্য প্রণোদিত এবং একটা সুনির্দিষ্ট পরিকল্পনার একটা ফসল। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দিল্লি পুলিশে এফআইআর দায়ের করেছেন বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী। আর আজ তৃণমূল পাল্টা চাল দিয়েছে, ওই পরিবারকে নিয়ে সাংবাদিক বৈঠক করেছে ওই মহিলা। সেখানে আবার দাবি করেছে যে দিল্লি পুলিশ বাংলাভাষী হওয়ার জন্য তাদের ওপর নির্যাতন করেছে। মানে যে লাইনে, যে অ্যাঙ্গেলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সেটাকেই তিনি সমর্থন করেছেন। দিল্লি পুলিশের বক্তব্যকে এক্ষেত্রে উড়িয়ে দিয়েছেন। প্রগতি ময়দান থানায় দিল্লি পুলিশের বিরুদ্ধে এফআইআরও করা হয়েছে এটা নিয়ে। এবার দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বীরভূম থেকে বলেছিলেন যে মহিলা রাজ্যে ফিরলে বোঝা যাবে কে ঠিক বলছে কে ভুল। আর আজকেই তৃণমূল তাকে কলকাতার সাংবাদিকদের সামনে বসিয়ে দিল। এটা কেউ ভাবতে পেরেছিল? তৎপরতা কিন্তু চমকপ্রদ। রাজনীতি এই সমস্ত জায়গায় ভীষণ প্রম্পট। এগুলো দেখি আর না আপনার আমার জন্যে না অদ্ভুত একটা করুণা হয়, জানেন তো। মানে আপনার আমার মতো সাধারণ মানুষের চাহিদা বা প্রয়োজন
বা আমাদের যে ইস্যুগুলো সেগুলো সম্পর্কে যদি এই তৎপরতা রাজনীতিকরা একটু দেখাতেন না, আহা কি ভালো যে হতো। ইনফ্যাক্ট আমরা হয়তো এত নিশ্চিন্ত হয়ে থাকতাম বা এতটাই রাজনীতিকদের ওপর নির্ভরশীল হয়ে পড়তাম যে তাদের কষ্ট করে আর বিভিন্ন কিছু ভাবনা চিন্তা ইস্যু খোঁজা বা ইস্যু তৈরির কাজটাও করতে হতো না। আমাদের সমর্থন এমনিই তারা পেয়ে যেতেন। কিন্তু মুশকিল হচ্ছে এই সহজ সত্যটা সেই শুরুর দিন থেকে আজ পর্যন্ত সাধারণ মানুষ কখনো রাজনীতিকদের বুঝিয়ে উঠতে পারেননি, ভবিষ্যতে আগামী 100 বছরও পারবেন বলে মনে হয় না। তবে যাই হোক, ওই মহিলা যা বলেছেন তা নিশ্চিতভাবে আমাদের রাজ্যের এক শ্রেণী মানুষের মনে কিন্তু রেখাপাত করবে। একজন বাংলার মহিলা, সংখ্যালঘু, তাকে অত্যাচার করা হয়েছে, বাচ্চার উপর অত্যাচার করা হয়েছে, এইগুলো যত প্রচারে থাকবে এটার বাস্তবতা আছে কি নেই সেগুলো সবই তদন্ত সাপেক্ষ। দিল্লি পুলিশের কথায় তারা তদন্ত করে দেখেছে এটার বাস্তবতা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটাই বাস্তব। তৃণমূল তাদের নিয়ে সাংবাদিক সম্মেলন করিয়ে তার বক্তব্য তুলে ধরিয়ে প্রমাণ করছে যে এটাই বাস্তব। এবার এগুলো তো দড়ি টানাটানির খেলা চলছে, কি বেরোবে ফাইনালি সে তো পরে বোঝা যাবে। কিন্তু এই যে প্রচারটা চলছে সেই প্রচারটা নিশ্চিতভাবে এক শ্রেণীর মানুষের মনে রেখাপাত করবে। যেরকম ওই নওশাদ সিদ্দিকীর গ্রেফতারির দৃশ্যটা সাগরদিঘির উপনির্বাচনে রেখাপাত করেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ন্যারেটিভকেই বিজেপি তার বিপরীত শ্রেণীর মানুষের কাছে কিভাবে পৌঁছে দিতে পারবে সেইটা। 2002 সালের ওই গুজরাট হিংসায় কুতুবুদ্দিন আনসারির হাত জোর করা ছবি দেশ জুড়ে প্রচার করেছিল বামেরা, আর তাতে 2004-এর লোকসভা নির্বাচনে বিজেপি হেরে গিয়েছিল। কিন্তু গুজরাতে বিজেপি কার্যত অপরাজেয় হয়ে উঠেছিল। মানে বুঝতে পারছেন, একটাই ঘটনা কিন্তু জায়গা বিশেষে তার রিয়াকশনটা উল্টো। এক যাত্রায় পৃথক ফল বলে না, প্রায় তাই কোথায় যে কোন ঘটনা কোন ইস্যুটা কার্যকরী হবে আর কোনটা বুমেরাং হয়ে যাবে সেটা বলাটা খুব মুশকিল। শুধু একটা বিষয়েই মাথার মধ্যে রাখতে হবে, এই রাজনীতিকরা যে ইস্যুগুলো ধরেন না সেই ইস্যুগুলো ধরার সময় তাদের ব্যাপারটা অনেকটা সেই ছোটোবেলায় আমরা খেলতাম, ক্রিকেট খেলতাম, মনে আছে? বলতাম কেউ আছে খুব মারকুটে ব্যাটসম্যান, তাদের বলতাম তারু ব্যাটসম্যান, দুমদাম করে চালায়। আর যারা তারু ব্যাটসম্যান ছিল তাদের সম্পর্কে একটা খুব পরিচিত শব্দবন্ধ ব্যবহার করা হতো, বলা হতো লাগলে লাগ, না লাগলে তুক। এই হচ্ছে রাজনীতিকদের এই মুহূর্তে ইস্যু খোঁজার ফিলোসফি। ওরা তখন বলল যে বাংলাদেশি, আপনারা বাংলাদেশি। আমি বললাম আমরা বাংলাদেশি না। এই কথাটা বলার পর আমাকে 2টা থাপ্পড় মেরেছিল। মারার পর বলল যখন তুমি স্বামীকে ডাকতে পারবে না তো তুমি জয় শ্রীরাম বলো, তারপর তোমাকে ছাড়া হবে। আমার পেটে একটা লাথি মেরেছিল। আমার ছেলেটাকে ওরা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল, বলছে ওরা একদম এত ছিঁড়াছিঁড়ি করতে করতে আমার ছেলেটা উপর খেয়ে পড়ে গেছিল। আর কানের মধ্যে ওরা থাপ্পড় দিয়েছিল, কান থেকে রক্ত পড়ছিল, কানে আচরণ এখনো আছে, আর মাথাটা ফুলে গেছিল পড়ে যেয়ে। বাংলা বললেই হাট যাও, বাংলা বললেই তাকে বাংলাদেশি হয়। ইভেন এমন কথা ওনাদের কাছে শুনলাম যেখানে মমতা ব্যানার্জিকেও বাংলাদেশি বলা হয়েছে। ভারতবর্ষ ভাঙার চেষ্টা দয়া করে মোদি এবং অমিত শাহ করবেন না। এটা আমাদের কনস্টিটিউশনাল অ্যাপ্রুভ ভাষা। এই ভাষাকে অপমাননা করতে পারেন না, দিল্লি পুলিশের বাপের ক্ষমতা নেই। ছবি তো ভিডিও মিথ্যে কথা বলতে পারে না। ওনারা বলেছিলেন, ক্লেম করেছিলেন যে পুলিশ ওনাদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসেছিল। সিসিটিভি তো পরিষ্কার দেখা যাচ্ছে, 12:30টার সময় তারা বেরিয়ে এসছে। পুলিশের কাছে কনফেস করেছে তারা যে আমরা টাকা নিয়ে, আমরা আমাদের আত্মীয়র কথায় এই সমস্ত মিথ্যে কথা বলেছি। মুখ্যমন্ত্রী মিথ্যেবাদী প্রমাণিত হয়ে গেছে। এখন তাদেরকে ভয় দেখিয়ে চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। আর এত দুঃখ কদর কেন? মুসলমান বলে, মুসলমান ভোট ব্যাংকের জন্য। প্রথমে তো অত্যাচার করেছে, তারপর যেই মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ করেছেন, সঙ্গে সঙ্গে হুমকি শুরু হয়ে গিয়েছে যে এগুলো তোমরা বাইরে বলবে না। আজ বিজেপির মিথ্যার মুখোশ খুলে গেল, কারণ এই ফ্যামিলি, তাদের অভিযোগ সত্য। দিল্লি পুলিশের বিরুদ্ধে আজ এখানে তারা অভিযোগ করবেন। তাহলে ওই বলছিলাম
সাজিনুর কি এই বাংলার কুতুবুদ্দিন হয়ে উঠবেন? এবার এই ইস্যুটাকে দেখুন, এইবার ভোটের 26-এর ভোটের জন্য এই যে ভাষা আন্দোলনের ইস্যুটাকে তুলে ধরেছে তৃণমূল, বা সেটাই তাদের মূল ইস্যু হবে অন্য সব কিছুর বাইরে, এটা পরিষ্কার। এবার সেইটাকে আরও জোরদার করতে যেখানে যেখানে পেশ করার দরকার সেখানে কি সাজিনুরের এই বক্তব্য বা সাজিনুরকে এই পেশ করা হবে? তাহলে তার রিয়াকশান কী হবে, তার প্রভাব কি পড়বে সেই জনমানসে যাদের জন্য তাকে পেশ করা, সেটা কিন্তু গোটা বিষয়টাকে কতটা একটা দিকে বইয়ে দেবে, মানে ভোট বাক্সে, সোজা কথায় ভোট বাক্সে কাদের কোন দিকে মোটিভেট করবে সেটার উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করবে, বোঝাই যাচ্ছে। এবার গোটা বিষয়টা দেখুন, এগুলো তো ভোটের অঙ্ক, আপনারা বুঝে গেছেন, আমরাও বুঝে গেছি, এগুলো সব ঠিক আছে। কিন্তু তার বাইরে এই সোজা বাংলায় যদি বিষয়টা একটু ভাবতে চেষ্টা করেন, যা যা বললেন, যে যা বললেন সেগুলো যদি ধরে নিই, বা তৃণমূল যে অভিযোগগুলো ধরলো, তাহলে কলকাতা পুলিশ দিল্লি পুলিশের বিরুদ্ধে তদন্ত করুক, মামলা রুজু হয়ে গেছে। আর দিল্লি পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করুক, এই মর্মেও তো মামলা রুজু হয়েছে। তারপরে দুই বাহিনীর একটা তদন্ত যুদ্ধ লেগে গেল, জানেন তো। লড়াইটা কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে না, কার বিরুদ্ধে কার? কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের। সাজিনুররা তারা এই মুহূর্তে তার কেন্দ্রীয় চরিত্র। ফিরাদ হাকিম সরাসরি মোদি আর শাহের নাম করে অভিযোগ করেছেন, তার মানে রাজনীতি তার চেনা ন্যারেটিভটা ধরে নিয়েছে, সেই চেনা রাস্তায় বইতে শুরু করেছে গোটা বিষয়টা। রাজনীতিকে যদি পাশে সরিয়ে রেখে একটু তাকান, তাহলে কি দেখবেন? যেটা দেখবেন সেটা ভয়াবহ। সাজিনুর যা অভিযোগ করেছেন তা যদি সত্যি হয়, সেটা খুব মারাত্মক একটা বিষয়, এবং সেটা একই সঙ্গে জাতীয় মহিলা কমিশন, মানবাধিকার কমিশন, সংখ্যালঘু কমিশন এবং শিশু সুরক্ষা কমিশনের বিষয় হয়ে গেল ব্যাপারটা। শুধু জাতীয় কেন, তার সঙ্গে রাজ্য কমিশনগুলো বিষয়টা টেক আপ করতে পারে। মানে বুঝতে পারছেন, বিষয়টা রাজনীতির মোড়কে থেকেও কত বড় একটা জায়গায় পৌঁছে যেতে পারে। আর কেউ মাথার দিব্যি দেননি যে সত্যিকারের মানে সব কিছুতে রাজনীতি ছোঁয়াবেন না, এটা ভেবে যদি অন্যায় দেখেন তাহলে রাজনীতিকরা চুপ করে থাকবেন, প্রতিবাদী হবেন না, এরকম মাথার দিব্যি তো কেউ দেননি। বরঞ্চ এই ধরনের ঘটনায় জনসাধারণ, সাধারণ মানুষের কোনো একটা ঘটনা বা বঞ্চনা বা নিপীড়ন, যেটাতে রাজনীতিকদের মানে প্রতিবাদী হলে লাভ আছে, সেটাতে তারাই সবার আগে সোচ্চার হবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু মুশকিল হচ্ছে ওই একটা ছোট্ট শব্দ যেটাতে তাদের লাভ আছে। কারণ সাধারণ মানুষের ইস্যু দেখলে সবসময় তো রাজনীতিকরা সরব হন না, প্রতিবাদী হন না। তাই ভোটের আগে তৎপরতা দেখলে না মনটা কুগাইতে শুরু করে। ওই দিল্লি পুলিশের বক্তব্য শোনার পর মনে হচ্ছিল এই চাঁচলের পরিযায়ের বিষয়টা তৃণমূলের কাছে যদি বুমেরাং হয়ে ফিরে আসে, তাহলে কি অবাক হওয়ার কিছু থাকবে? আর এখন তৃণমূলের পাল্টা চাল দেখে মনে হচ্ছে বুমেরাং কার কাছে হবে আপনার আমার মনে, তার মানে কি একটা সংশয় তৈরি হয়ে গেল। সংশয় থেকে একটা দ্বন্দ্ব, এ ঠিক বলছে না ও ঠিক বলছে, এই জায়গার থেকেই যা যা হয় একটা বিভ্রান্তি তৈরি হয়। সেটা রাজনীতির খুব পছন্দ, রাজনীতি চায় আমরা বিভ্রান্ত হই। আরও একটা জায়গায় দেখুন, এই ইস্যুগুলো তো সবই তো ইস্যু ভিত্তিক ঠোকাঠুকি, এবং সেখান থেকে দ্বন্দ্ব, সেখান থেকে সংশয়, হ্যাঁ এই রকমই ফাইনালি গিয়ে সংঘাত। সেটা তো এক্ষেত্রে নাই, আপনি আমি আর কি সংঘাতে যাব। এই যে পার্টনার কুকুরকাণ্ডটা চলছিল কদিন আগে, সেই পার্টনার কুকুরকাণ্ড দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের যাবতীয় নেতা মন্ত্রীরা তারা সবাই সরব হয়েছিলেন। এক্ষেত্রেও তো সেকে মনে হচ্ছে যে এটা কি বুমেরাং হবে, খুলে কার কাছে হবে। পাটনায় কুকুরের নামে শংসাপত্র প্রকাশ করেছে, এটা রেসিডেন্সি সার্টিফিকেট দেওয়া হয়েছে পাটনায়, এটা সামনে এসেছিল, তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুলকালাম চলেছে। ওই বললাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর মন্ত্রী, নেতা মন্ত্রীরা সাংবাদিক সম্মেলন করে অতি নিবিড় ভোটার তালিকা সমীক্ষার বিরুদ্ধে সরব হয়েছিলেন। ওখান থেকেই তো গোটা বিষয়টা ওই স্যার
মানে অতি নিবিড় ভোটার তালিকা সমীক্ষায় পৌঁছে গেছিল, এটাতে প্রথম থেকে তৃণমূল বিরোধী, ওটার সঙ্গে এটাকে জুড়ে আরও মানে বেশ জোরদার হয়েছিল তাদের প্রতিবাদটা। আজ কি হলো? বুমেরাং হলো কি হলো না জানি না, সম্ভাবনা তো তৈরি হয়ে গেল। নির্বাচন কমিশন টুইট করে জানালো ওই একই রকম কুকুর এবং আরেকটা ছিল এরকম ট্র্যাক্টর, তারও নাকি নাম উঠে গেছে, তাকেও নাকি রেসিডেন্সি সার্টিফিকেট দেওয়া হয়েছে। তারা জানালো নির্বাচন কমিশন টুইট করে যে তৃণমূলের তোলা এই দুটো শংসাপত্রের ইস্যুই তথ্যগতভাবে ভুল, এমন কিছু হয়নি। এবার দেখুন বুমেরাংয়ের ওপর কিন্তু মানে যেটা ধরে একদম বুমেরাং ধরে বসবেন না যে তৃণমূল বলেছিল হয়তো বুমেরাং হয়ে গেল, কিন্তু বুমেরাংয়ের ওপরেও আরও বুমেরাং আছে। শেফোলজিস্ট যোগেন্দ্র যাদব এই সোশ্যাল মিডিয়াতেই প্রমাণ করে দিয়েছেন যে পাটনা জেলা প্রশাসন ইতিমধ্যেই ভুল স্বীকার করে ওই কুকুরের নাম বাদ দেওয়ার কথা ঘোষণা করেছেন। ভুল স্বীকার করেছে মানে ভুলটা তার মানে পাটনা প্রশাসন করেছিল, তারা সেটা স্বীকার করে নিল। ফলে যে জিনিসটা পাটনা প্রশাসন স্বীকার করে নিয়েছে তারা ভুল করেছে, সেই ভুলটা হয়নি বলে ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। আবার একটা সংশয়, আবার একটা দ্বন্দ্ব, আবার বিভ্রান্তি। ভুলটা তাহলে কার হলো? মানে কার ইস্যু কার কাছে বুমেরাং হয়ে পড়লো? আমাদের হচ্ছে মহা মুশকিল জানেন তো, এই বুমেরাংগুলোর মাঝখানে যে বিভ্রান্তি, তার জাঁতা কলে পড়ে আমাদেরই জীবনটা জাস্ট তন্নষ্টি অবস্থা। এই যে কুকুরের নাম উঠেছে, বাবার নাম লিখেছে কুত্তাবাবু, লেখা রয়েছে মায়ের নাম লিখেছে কুতিয়া দেবী। এটা আমি বলছি না, এটা আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লেগেছে। এই কুকুরটা কোত্থেকে এলো? বাংলাদেশ থেকে। এই শরণার্থী না অনুপ্রবেশকারী? ট্রাক্টরের নামে ভোটার আইডি কার্ড, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ফটোশপ করে যে কেউ যে কোনো নামে এই ধরনের আইডেন্টিটি কার্ড তৈরি করে ফেলছে। তো সেটা নিয়ে উত্তেজনা ছড়ানোর কিছু নাই। এই বাড়ি বাড়ি যাওয়ার ফলে ধরা পড়বে এবং ধরা পড়লে তাদের নাম বাদ যাবে, এবং এই ডগ বাবুদের সঙ্গে অনুপ্রবেশকারীদের নামও বাদ যাবে, রোহিঙ্গাদের নামও বাদ যাবে। সেটা তাদের ব্যাপার, তাদের সফটওয়্যার, তাদের কোনটা রাখছে কোনটা ডিলিট করছে তারপর কথা বলছে, কি করে বুঝবো? যেটা সামনে এসছে সেটা সবাই দেখেছেন। যদি এটা সত্যি ভুল হতো তাহলে সঙ্গে সঙ্গে সেটা একটা কাউন্টার করতেন। ফলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডেকে আর কি হয়েছে সেগুলো তো আমরা জানি না। আমাদের এখন 14 সাল থেকে চলছে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। খুবই দুর্ভাগ্য, ইলেকশন কমিশন একটা স্বশাসিত সংস্থা, কিন্তু মোদি হ্যায় তো মুমকিন সব সত্য হতে পারে, আর সব জুমলাও সত্য হতে পারে। কোনো চাপ নেবেন না, সদনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই মিথ্যা বলে। এটা যদি সত্য হয়, সামান্য কুকুরের একটা এপিক কার্ড হবে, এতে আর এত আশ্চর্য হচ্ছেন কেন? কুকুরের ডায়ালিসিসের সমস্ত বন্দোবস্ত পিজিতে করে নিত, সেরকমই কোনো মূর্খ যদি ওই রকম নাম ধাম ইয়েতে তুলে থেকে থাকে, সে যাবে নাকি? না তারা ভোট দিতে যাবে? এখানে প্রশ্ন হচ্ছে যে মানুষ হিসেবে যারা বৈধ, যারা ভারতীয়, যাদের একাধিক জায়গায় নাম নেই, মৃত নয়, তাদেরই নাম ভোটার লিস্টে যাবে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নামে এর অ্যাকচুয়াল অর্থ হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। ইলেকশন কমিশন মদত দিচ্ছে, সাইলেন্টলি ইনভিজিবল রিগিং বিজেপির পক্ষে ইলেকশন কমিশন করছে। দেখুন, রাজনীতিকদের চাপান উত্তর, দড়ি টানাটানি, এগুলো তো শুনে ফেললেন। এবার একটু আমরা একটু সাধারণ মানুষ হিসেবে ভাবি, মানে যদি এই কুকুরের কেসটাই ধরি আর কি, ওই ডগ বাবু যার ভোটার তালিকায় নামটা উঠে গেছে বলেও শোনা যাচ্ছিল। এবার দেখুন, এটা নিয়ে একটা বিতর্ক রয়েছে, উঠেছে কি হয়নি। একজন বলেছেন নেই, আরেকজন বলেছেন যে ভুল হয়েছিল। তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে সবাই, যেটা তাপস রায় বললেন তিনিও তর্কের খাতিরে ধরে নিয়েছেন, বা যেটা ওই জগন্নাথ চট্টোপাধ্যায় বললেন তিনিও ধরে নিয়েছেন যে ছিল এত নামটা, বাদ গেছে, বাদ যাবে। এখানেই তো প্রশ্ন। তা সব পক্ষই যদি একই জিনিস চান, সব রাজনৈতিক দলই যদি চান যে ভোটার তালিকাটা ঠিকঠাক হোক, তাতে ভুয়ো নাম না থাকুক, তাহলে অতি নিবিড় সমীক্ষায় আপত্তিটা কোথায়? খেয়াল করে দেখুন, এখন অবধি ওই 65 লক্ষের মতো নাম সেটা বাদ যাওয়ার কথা উঠেছে বিহার থেকে, বিহারের ভোটার তালিকা সংশোধনীতে। এবার সেখানে প্রথমে
তেজস্বী যাদব বলেছিলেন ভোট বয়কট করবেন, তারপর থেকে কিন্তু চুপচাপ, কারোর মুখে কোনো কথা নেই। এবং সব থেকে বড় কথা, এখন অবধি ওই 65 লক্ষ, এত বড় একটা সংখ্যা বাদ যাওয়ার সম্ভাবনা দেখা দেওয়ার পরেও কোনো আন্দোলন হচ্ছে না, সবাই চুপচাপ। তাহলে এক্ষেত্রে কি হবে? বাংলার ক্ষেত্রে অবশ্য অন্য, বাংলায় ওখানে বিজেপির সরকার রয়েছে, এখানে তৃণমূলের সরকার, কিন্তু ইন্টেনশন সব সরকারেরই একটা সুন্দর স্যানিটাইজড একটা ভোটার তালিকা। কিন্তু মুশকিল হচ্ছে, দেখুন এখানে এইটা চেয়েছেন, যার জন্যই তো ওই ভোটার তালিকায় বা রেসিডেন্সি সার্টিফিকেটে ডগবাবুর নাম নিয়ে আপত্তি তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপর বলেছেন, এখানের ক্ষেত্রে বলেছেন, এখানকার ওই অতি নিবিড় ভোট সমীক্ষায় যদি 2টো নামও বাদ যায় তাহলে খেলা হবে। বুঝতে পারছেন, রাজনৈতিকদের বোঝার চেষ্টা করাটা আপনার আমার কাজ না। বিজেপির নেতারা বলছে বাংলা থেকে 2 কোটি লোকের নাম বাদ যাবে, ইলেকশন কমিশন তো কোনো প্রতিবাদ জানায়নি। 2টো লোকের নাম বাদ দিক না, 2 কোটি কি 2টো লোকের নাম বাদ দিক, ক্ষমতা থাকলে কত ধানে কত চাল বুঝিয়ে দেবো। এই সাহসটা হচ্ছে না যে স্পষ্ট করে বলার জন্য যে 2জন রোহিঙ্গার নাম বাদ দিয়ে দেখুন, উনি কায়দা করে বলছেন 2জন ভোটার, কোনো ভোটারের নাম তো বাদ যাবে না। যারা ভোটার নয় কিন্তু ভোটার সেজে আছেন তাদের নাম অবশ্যই বাদ যাবে। দেখুন বিজেপি নেতারা বলতেই পারেন, ভাবতেই পারেন যে ভোটার তালিকায় ওই নিবিড় সমীক্ষা শুরু হলে বাংলাদেশি আর রোহিঙ্গারাই ধরা পড়বে, আর সেই জন্যই তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের তরফে কমিশনকে বারবার সতর্কবার্তা দেওয়া হচ্ছে, মানে ঘুরিয়ে একটা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে তারা রুখে যান আর কি। এবার তারা অভিযোগ করতেই পারেন বাংলার মাটি যাতে অনুপ্রবেশকারীদের জন্য অভয়ারণ্য হয়ে থাকে, সেজন্যই চাতুরি করছেন তৃণমূল নেতৃত্ব। মানে বিজেপির অভিযোগ এটা, বিজেপির ভাবনা এটা। তাদের ভাবতে বা বলতে তো কেউ বারণ করতে পারে না, আর ভাবনার বা বলার ওপরে তো কোনো ট্যাক্সও থাকে না। কিন্তু সেই সমস্ত সরকারি কর্মচারীর কথা একবার ভাবুন তো, যাদের হাতে এই ভোটার তালিকা সংশোধন বা সমীক্ষা যাই বলুন না কেন সেটা নির্ভর করছে, এবং যেটা নিয়ে দুই প্রধান মানে সরকারি দল এবং বিরোধী দল, 2 দলই যুযুধান হয়ে গেছে। তাদের দেখে মনে হবে না আর এ তো রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, আমরা তো উলু খাগড়া, আমাদের কি হবে? যেটা আমরা চিরকাল শুনে এসেছি, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। এবার এইটা মাথার মধ্যে যদি ঘুরতে শুরু করে তাহলে কি হবে? এটা কিন্তু খেয়াল করে দেখুন, এটাকেই বলে মনস্তাত্ত্বিক চাপ। লড়াইয়ের অনেক রকম ধাপ থাকে, তো এটা তার একটা। সেটাই কি শুরু হয়ে গেছে? সেটা কতটা কাজ করবে তার উপরে তো নির্ভর করছে যে এই কাজটা কতটা সুচারু এবং নিরপেক্ষভাবে হবে। বিহারে নিবিড় সমীক্ষা করে ওই 65-70 লক্ষ নাম বাদ দেওয়ার কাজটা তো করেছেন বিহারের রাজ্য সরকারি কর্মীরা। বিহারের সরকারে কে আছে বললাম? বিজেপি রয়েছে। ফলে বিজেপি যে চেয়েছে তার সঙ্গে পুরো ব্যাপারটা একই রাস্তায় বয়ে গেছে, একই খাতে বয়ে গেছে বলে তারা নিশ্চিন্তে কাজকর্ম করতে পেরেছেন, কোথাও কারোর কিছু বক্তব্য নেই। কিন্তু এখানে তো তৃণমূলের শাসন। ভোটার তালিকা হাতে বেরোনোর সময় তাই বিএলওদের কানে বাজবে। বীরভূমের সবার থেকে মুখ্যমন্ত্রী বলেছেন নির্বাচন কমিশন আজ আছে কাল নেই। বিএলওরা রাজ্যের কর্মচারী, আজ আছেন ভবিষ্যতেও থাকবেন, অর্থাৎ তাদের ভালো মন্দ সব কিছু পশ্চিমবঙ্গ সরকারের হাতে রয়েছে। এটা তাদের মনে করিয়ে দেওয়া হচ্ছে এবং সুস্পষ্ট ভাষায় মনে করানো হচ্ছে এবং মনে করাচ্ছেন প্রশাসনিক প্রধান। এবার যিনি তালিকা হাতে নিয়ে বেরোবেন তার হাতটা কাঁপবে না? জলে থেকে কি কুমিরের সাথে লড়াই করা যায়? কি করবেন? ওই বুথ স্তরে যারা কমিশনের ডিউটি পালন করবেন তারা কি বাঘের সাথে লড়বেন? ভোটার তালিকা সংশোধনের আগেই তো রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ নাকি নির্বাচন কমিশনের নজরে চলে এসছে। দেখুন, ভোটার তালিকায় নতুন ভোটারের নাম তোলার কাজে যারা ছিলেন সেই সমস্ত ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারদের একাংশের বিরুদ্ধে তো ভুয়ো ভোটারদের নাম ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মানে ভাবুন, এখন পর্যন্ত বাংলায় ভোটার তালিকায় ওই অতি নিবিড় সমীক্ষার কাজটা শুরুই হয়নি,
তার মধ্যেই কারচুপির অভিযোগ উঠতে শুরু করেছে। বাংলা এগিয়ে, যাই বলুন। ইতিমধ্যেই বারুইপুর পূর্ব আর ময়নার 2 ইয়ারওকে চিহ্নিত করে সংশ্লিষ্ট জেলা শাসকের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছে কমিশন। তার মানে কি, যাদের ওপর ভোটার তালিকার একদম নিরপেক্ষ সঠিক হওয়াটা নির্ভর করছে, সেই বাঙালি সরকারি চাকুরিজীবী মহল বিপদে, খতরে মে হ্যায়। এবার রাজায় রাজায় যুদ্ধে তারা উলুখাগড়ার মতো খাবেন কি খাবেন না সেটা তো সময় বলবে। আপাতত আমরা যা দেখছি তাই বলছি। বারুইপুরের মতো জায়গা, সেখানটা তো এই সমস্ত ব্যাপারে ফেমাস। আপনাদের মনে আছে? হ্যাঁ, এখানে রোহিঙ্গারা কয়েক বছর আগে এসে একটা গ্রাম তৈরি করে ফেলেছিল। একবার ভেবে দেখুন তো। তারপর সেই খবর হচ্ছিল, তারপর দেখা গেছিল রাতারাতি গ্রাম থেকে, গ্রামটা আছে, সব আছে, কিন্তু রোহিঙ্গারা উধাও। সেই বারুইপুরের একটা অঞ্চলে ভোটার তালিকার থেকে বেনজল বাদ না দেওয়ায় সরকারি কর্মীরা কমিশনের রোষে পড়েছেন। এবার কি করে এই রেখে দিলেন, সেটা নিয়ে আবার টানাটানি শুরু হলে আপনাদের আবার একটু পিছিয়ে ভাবতে হবে কে কি কখন বলেছেন, আর এই সরকারি কর্মচারীরা কতটা মনস্তাত্ত্বিক চাপের মধ্যে পড়ে এই কাজগুলো করছে। একটা জিনিস মনে হচ্ছে জানেন তো, ওই ভোটার লিস্টের মাত্র 1% ঝাড়াই বাছাই করতে গিয়েই যদি নির্বাচন কমিশনের মনে হয় যে এরকম ভুয়ো ভোটার রয়েছে ভুরি ভুরি, তাহলে নিবিড় সমীক্ষাটা শুরু হলে কি হবে বলুন তো? সমীক্ষকদের কানে কি ওই বিভিন্ন সতর্ক বার্তা হুঁশিয়ারিগুলো বাজবে, নাকি ওই দুর্গাপুরের যে বিএলও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, প্রকাশ্যে ঘোষণা করেছেন যে তিনি সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন, ভুয়ো ভোটার পেলে সঙ্গে সঙ্গে ঘ্যাচাং ফু করে নাম বাদ দিয়ে দেবেন, তার মতো ব্যতিক্রমী চিন্তা ঘোরাফেরা করবে? এবার কে কার মতো হবেন তা জানি না, কিন্তু গোটা বিষয়টা দেখে যা বুঝতে পারছি, এই এখন পর্যন্ত যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে কিন্তু হিমশৈল চারপাশে অনেক ডুবে রয়েছে, জাস্ট মাথাটুকু দেখা যাচ্ছে। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH